তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে সাইলো থিওরেম। সাইলোর আন্ডারে না 3টে থিওরেম আছে, ঠিক আছে? প্রচন্ড ইম্পর্টেন্ট প্রত্যেকটা থিওরেম, 1 2 3। তো সাইলো থিওরেমে আসার আগে আমাদের কতগুলো জিনিস জেনে ফেলতে হবে, তাহলেই আমরা সাইলো থিওরেম এটা বুঝতে পারবো বা বুঝতে সুবিধা হবে। কি কি সেই জিনিস? 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ক্লাস ইকুয়েশন। এটা আমি এর আগের দিন অলরেডি এই ক্লাস ইকুয়েশন এই লেকচারটা তোমরা হয়তো অলরেডি করে ফেলেছো। তো এই ক্লাস ইকুয়েশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস জানতে হবে আমাদের, এটা 1 নম্বর। 2 নম্বর আরো কতগুলো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ সম্পর্কে একটা আইডিয়া, যেটা তোমাদের অলরেডি আছে। আর একটা কচিস একটা থিওরেম আছে, তো সেই কচিস থিওরেমের, ঠিক আছে, আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসে শুধুমাত্র কচিস থিওরেমটাই আলোচনা করা আছে। একটাই থিওরেম, সেটা হচ্ছে কচিস থিওরেম, এবং তার প্রমাণটা না একটু বড়, একটু লেন্দি। যাই হোক, প্রমাণটা আসে অনেক সময় বলে প্রমাণটা আমি করিয়ে দিয়েছি। তো কচিস থিওরেমের স্টেটমেন্টটা তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি, যেটা জেনে নিতে হবে স্টেটমেন্টটা, এবং তার প্রুফটা আমি একটা অলরেডি ক্লাস দিয়ে দিব, সেই ক্লাসটাতে করে নিও, ঠিক আছে? আমি একটা ক্লাস দিয়ে দেবো, সেই ক্লাসে কচিস থিওরেম সুন্দরভাবে 1 ঘন্টার একটা ক্লাস আছে, বেশিক্ষণ না, সেটাতে গোটা কচিস থিওরেমের প্রমাণটা আছে। সেই কচিস থিওরেমটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বর হচ্ছে ক্লাস ইকুয়েশন, এটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে নর্মাল সাবগ্রুপ, এই জিনিসটা জানতে হবে, যেটা অলরেডি জানো। আর 3 নম্বর কচিস থিওরেম, এটা আমাদের জানতে হবে। 3টে জিনিস জানার পরই আমরা সাইলো থিওরেমে যেতে পারবো। তো ক্লাস ইকুয়েশনের আগের দিন আমি কি কি বলেছিলাম বা কি কি আলোচনা করেছিলাম সেটা একবার করে বলে দিই। তাহলে কি কি আমরা জানি? 1 নম্বর, যেগুলো জানি সেগুলো আমি পরপর লিখে দিচ্ছি, সেগুলো আমরা এখন ইউজ করব। আচ্ছা, কি জানি আমরা? 1 নম্বর, আমরা এরকম জানি যে ক্লাস ইকুয়েশনের ক্ষেত্রে কি একটা ক্লাসের ব্যাপার আছে সবসময়, তাই না? একটা ক্লাস, তো এই যে ক্লাস জিনিসটা কোথা থেকে এসছে? কনজুগেসি থেকে ক্লাস জিনিসটা এসছে। কনজুগেসি বিষয়টা কি? ধরো আমি যদি কাউকে বলি যে এরকম একটা এলিমেন্ট নিলাম, ঠিক আছে, এ গ্রুপে আছে, দেন বি যদি এরকম একটা এলিমেন্ট হয় গ্রুপ থেকেই, ঠিক আছে, যেটাকে বলছি সাম জি এ জি ইনভার্স ফর সাম জি স্মল জি গ্রুপে আছে, তাহলে এইভাবে যদি বি কে লেখা যায়, দেন বি যদি এইভাবে লেখা যায়, তাহলে বি কে কি বলা হয়? স্যার বিটা এর কনজুগেট। তাহলে therefore এখান থেকে আমরা বলতে পারবো, বা দেন না বলে ইফ, যদি এরকম বি এরকম ভাবে লেখা যায় একটা এলিমেন্ট, তাহলে আমরা বি কে বলতে পারবো এর কি? বি ইজ said to be a conjugate, তাই তো, এ কনজুগেট এলিমেন্ট অফ কার? অফ এ। এই তো বিষয় কনজুগেসি ব্যাপারটা। এবার এই কনজুগেট এলিমেন্ট একটা না, বলছে এ তার কনজুগেট বিভিন্ন হতে পারে, এ নিজেও তার কনজুগেট, তাই না? এ নিজেও নিজের কনজুগেট হয়, সেই ধরনের কনজুগেট বলে সেলফ কনজুগেট। কেন এ নিজেই নিজের কনজুগেট হবে? কারণ এ কে এভাবে লেখা যায় ই গ্রুপের আইডেন্টিটি এ ই ইনভার্স। তার মানে বিষয়টা বুঝতে হবে যে কনজুগেট ব্যাপারটা কি। এ একটা এলিমেন্ট, বি কে এর কনজুগেট তখনই বলতে পারবো যদি বি কে এইভাবে লেখা যায়। হ্যাঁ, গ্রুপটা কিন্তু আমি ডটের রেসপেক্টে নিয়েছি, যদি গ্রুপটা কম্পোজিশনের রেসপেক্টে নাও তাহলে এখানে জি কম্পোজিশন এ কম্পোজিশন জি ইনভার্স এটা বসিয়ে দেওয়া উচিত। যাই হোক, আমি এখানে মানে কম্পোজিশনটাকে নিয়ে আসলে জাস্ট প্রোডাক্ট আকারে লিখছি, সেই জন্য বি ইজ ইকুয়াল টু জি এ জি ইনভার্স, যেখানে জিটা হচ্ছে গ্রুপের কোনো না কোনো একটা এলিমেন্ট যে কোনো। তাহলে গ্রুপ থেকে যদি জি এর বদলে আমরা আইডেন্টিটি নিই, তাহলে এ কে কি লেখা যাবে? ই এ এ ইনভার্স, সেটা কি হতে হবে? এই হতে হবে। তাহলে এ কে এইভাবে লেখা যায় সবসময়? সবসময় লেখা যায় বলে আমরা বলতে পারি প্রত্যেকটা এলিমেন্টই নিজেই নিজের সঙ্গে কনজুগেট। তার মানে এ ইজ সেলফ কনজুগেট। এ কেন? যে কোনো এলিমেন্টই নিজেই নিজের সঙ্গে কনজুগেট হবে, হবে না? আচ্ছা, এ যদি বি এর সাথে কনজুগেট হয়, মানে বি কে যদি এ এর কনজুগেট বলি, তাহলে উল্টোটাও হয়। উল্টোটা মানে বি যদি এ এর কনজুগেট হয়, তাহলে এটাও বি এর কনজুগেট হয়। এটা বলেছিলাম, জানা আছে এগুলো? তার মানে এ আর বি একে অপরের কনজুগেট বলতে পারি আমরা। বি কে যদি আমরা এইভাবে লিখি জি এ জি ইনভার্স, তাহলে সেখান থেকে এ কে কত লেখা যাবে কে বলতে পারে? স্যার জি ইনভার্স বি জি।
জি ইনভার্স, এই যে এখান থেকে জি ইনভার্স বি জি, এটা লেখা যাবে তো? আচ্ছা, জি ইনভার্স জি বি মানে আর কিছুই না, জি ইনভার্স বি, জি কে আবার কি লেখা যায়, জি ইনভার্সের ইনভার্স। জি ইনভার্স কে কেউ যদি এইচ নাম দাও তাহলে এইচ বি এইচ ইনভার্স। তো একটা জিনিস মাথায় রাখো, এইচ কে কি ধরলাম, জি ইনভার্স ধরলাম, তাহলে যেহেতু জি গ্রুপে আছে তাহলে তার ইনভার্স এইচটাও গ্রুপে থাকবেই থাকবে। বোঝাতে পেরেছি? তাহলে এ ইজ ইকুয়াল টু এইচ বি এইচ ইনভার্স। তার মানে বি যদি এ এর কনজুগেট হয় তাহলে এও বি এর কনজুগেট। আর এরকম যদি বলে দিই যে বি এর কনজুগেট আর সি আবার বি এর কনজুগেট, তাহলে এই দুটো থেকে কি বলা যায়, এরকম বলেছিলাম এ যদি বি এর কনজুগেট হয় আবার সি যদি বি এর কনজুগেট হয় তাহলে সি কার কনজুগেট হবে, এর কনজুগেট হবে। এ এর কনজুগেট। এগুলো সব আলোচনা করেছিলাম কি, হ্যাঁ কি না, আমি ভুলে গেছি কি আলোচনা করেছিলাম। এই আলোচনাগুলো করিনি আমি এর আগের দিন, এটা করিনি, হ্যাঁ কি না, এটা কি ছিল? হ্যাঁ স্যার। ছিল, আচ্ছা ক্লাসে। তাহলে বি যদি এ এর কনজুগেট হয়, সি যদি বি এর কনজুগেট হয়, তাহলে সি এর কনজুগেট। তার মানে বলতে চাইছি এই যে কনজুগেসি, এটাকে যদি একটা রিলেশন আকারে ধরি তাহলে এই রিলেশনটা কি ধরনের রিলেশন হবে, ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে কনজুগেসি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। এই কনজুগেসি কিন্তু বিষয়টা লাগবেই লাগবে সাইলোতে, সেই জন্য আমি কিন্তু আগের দিন বলেছিলাম কনজুগেসিটা ভালো করে পড়ো। আচ্ছা যাই হোক, তো এই কনজুগেসি যে ইকুইভ্যালেন্স রিলেশন, সেই ইকুইভ্যালেন্স রিলেশন দেওয়ার পর না সেখান থেকে একটা ক্লাস, ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি হয়। ধরলাম এ হচ্ছে একটা গ্রুপের এলিমেন্ট, আর ক্লাস এ অনেকটা যদি সেট রিলেশন ম্যাপিং করো তাহলে রিলেশনও দেখবে চ্যাপ্টারে ক্লাস এই ব্যাপারটা আছে। কেন? কারণ রিলেশনও যদি কোনো একটা রিলেশন ইকুইভ্যালেন্স হয় তখন সেখান থেকে একটা ক্লাস পেয়ে যাই, ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে ক্লাস এ তে কারা থাকবে, বলছে ক্লাস এটা হচ্ছে একটা সেট বা একটা সাবসেট। কার সাবসেট? গ্রুপের একটা সাবসেট। তাতে কিছু এলিমেন্ট থাকবে, কারা থাকবে, বলছে তাতে সেই সমস্ত এলিমেন্টটা থাকবে যারা বিএ, সেই বি গুলো নিয়ে তৈরি করবো গ্রুপ থেকে, যারা এর কনজুগেট, তার মানে যারা এই আকারে লেখা যাবে তারা ক্লাস এ তে থাকবে। বোঝাতে পেরেছি? ফর সাম স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি। তাহলে ক্লাস এ তে কারা থাকবে, ক্লাস এ তে হচ্ছে এর সাথে যারা কনজুগেট সেই সমস্ত এলিমেন্ট গুলো নিয়ে ক্লাস এ তৈরি। তো এই ইকুইভ্যালেন্স ক্লাস যেগুলো, সেই ইকুইভ্যালেন্স ক্লাসেরই আমি বিভিন্ন প্রপার্টি এর আগের দিন আলোচনা করেছিলাম। সেই প্রপার্টি গুলো থেকে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটাকে আমরা বলেছিলাম ক্লাস ইকুয়েশন। তো কি কি আমি আলোচনা করেছিলাম একটু বলে দিই। এটা 1 নম্বর ক্লাসের ডেফিনেশন। 2 নম্বর আমি বলেছিলাম এরকম যে যদি দুটো এলিমেন্ট সেম ক্লাসে থাকে, দুটো এলিমেন্ট যদি সেম ক্লাসে থাকে তাহলে জানো তাদের অর্ডারটা কি হবে। যদি দুটো এলিমেন্ট সেম ক্লাসে থাকে, একই ক্লাসে থাকে, তাহলে তাদের অর্ডারটা কি হবে, কেউ বলতে পারবে? বুঝতে পারছো না? কোনো একটা এলিমেন্ট এ আর আরেকটা এলিমেন্ট বি, যেখানে বিটা হচ্ছে এ এর কনজুগেট, তাহলে তারা সেম ক্লাসে থাকবে তো। এ যদি বি এর কনজুগেট হয় বা বি যদি এ এর কনজুগেট হয়, কারণ কনজুগেটটা ইচ আদার বলতে পারি, তাহলে বি এর কনজুগেট, এটা জানো যে এ এর অর্ডার আর বি এর অর্ডার কি হবে, সেম, জানা আছে? বি যদি এ এর কনজুগেট হয় তাহলে এ এর অর্ডার আর বি এর অর্ডার কি হয়, সেম, এটা জানা আছে? এগুলো করিয়েছি। এটা কিন্তু এর আগে আমি যদি এর আগের দিনের ক্লাসে না করে থাকি তাহলে এর আগে কিন্তু আমি করিয়েছি। তাহলে এগুলো জেনে রাখবে যে দুটো এলিমেন্ট যদি একে অপরের কনজুগেট হয় তাহলে তাদের অর্ডারটা কি হয়, সেম হয়। তো এদের অর্ডার যদি সেম হয় তাহলে একটা কনজুগেসি ক্লাসে যারা যারা থাকবে তারা কি একে অপরের সঙ্গে কনজুগেট তো। ক্লাস এ তে কারা থাকবে, যারা এ এর সাথে কনজুগেট। তাহলে এ এর সাথে যারা কনজুগেট, ধরো বি ক্লাস এ তে আছে, তাহলে বি হচ্ছে এ এর সাথে কনজুগেট, তাহলে এ আর বি তার অর্ডার গুলো সেম থাকবে। তার মানে বলতে চাইছি কোনো একটা ক্লাসে যেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে তার অর্ডারটা কিন্তু একই, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার একই। 3 নম্বর, ধরো কোনো একটা এলিমেন্ট জেড জি তে আছে, মানে সেন্টার অফ গ্রুপে আছে, তাহলে কেউ বলতে পারবে জেড জি তে যদি কোনো একটা এলিমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে সেই এলিমেন্টটার যে ক্লাস পাওয়া যাবে সেই ক্লাসে কটা এলিমেন্ট থাকবে,
কোনো একটা এলিমেন্ট যদি সেন্টার অফ গ্রুপে থাকে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে ক্লাস তৈরি করা যায়। যেমন এ গ্রুপে আছে তার জন্য একটা ক্লাস, বি গ্রুপে আছে তার জন্য একটা ক্লাস, ই গ্রুপে আছে তার জন্য একটা ক্লাস, সাপোজ কোনো একটা ডি গ্রুপে আছে তার জন্য একটা ক্লাস। তাহলে এরকম ভাবে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এরকম বিভিন্ন ক্লাস, বা ক্লাস ই, ধরো এটা ই নিয়েছি ই, এরকম বিভিন্ন ক্লাস তৈরি করা যাবে। কে বলতে পারে কোনো একটা এলিমেন্ট যদি জেড জিতে থাকে তাহলে তার ক্লাসে কে থাকবে? এ থাকবে স্যার, শুধু এ, কেবলমাত্র এ। শুধু এ থাকবে স্যার। এটাকে বলে সিঙ্গেল মেম্বার্ড ক্লাস, তাই না? সিঙ্গেল মেম্বার, একটাই মেম্বার থাকবে, সেই জন্য এটাকে বলে সিঙ্গেল মেম্বার্ড ক্লাস। তাহলে তার কার্ডিনালিটি কত হবে? মানে নাম্বার অফ এলিমেন্টস ইন ক্লাস এ 1। কেন 1? কারণ এটা জেড জিতে আছে, এরকম থিওরেম আমি করিয়েছিলাম। 1 নম্বর। 2 নম্বর, কেউ যদি জেড জিতে না থাকে, তাহলে তার ক্লাস এ তে একের বেশি সংখ্যক এলিমেন্ট থাকবে। মড মানে নাম্বার অফ এলিমেন্টস ইন ক্লাস এ। এ যদি সেন্টার অফ গ্রুপে থাকে তাহলে তার ক্লাস এ তে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে, দ্যাট ইজ এ, তাছাড়া কেউ থাকবে না। আর কেউ যদি সেন্টার অফ গ্রুপে না থাকে, সেন্টার অফ গ্রুপে কারা থাকে বলো? সেন্টার অফ গ্রুপে তারাই থাকে যারা প্রত্যেকের সঙ্গে কমিউট করে, গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমিউট করে, তারা সেন্টার অফ গ্রুপে থাকবে। তারা যদি সেন্টার অফ গ্রুপে থাকে, বোঝাতে পারছি না বিষয়টা? এ যদি সেন্টার অফ গ্রুপে থাকে তাহলে এ সেন্টার অফ গ্রুপে থাকা মানে এ সবার সাথে কমিউট করে, এ জি আর জি এর সমান হয়, সবার সাথে কমিউট করে। তো এ জি আর জি এ যদি সমান হয়ে যায় তাহলে এখান থেকে এ কে রাখলাম, আর এখানে না জি ইনভার্স, এই যে এই জিটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, জি ইনভার্স, তাহলে এ ইজ ইকুয়াল টু জি এ, জি ইনভার্স হয়ে গেল। তার ফলে এ নিজেই নিজের সঙ্গে কনজুগেট হয়ে গেল। আর এ যদি নিজেই নিজের সঙ্গে কনজুগেট হয় কার জন্য? ফর অল, তার মানে যে কোনো এলিমেন্টই নাও গ্রুপ থেকে, এ একমাত্র এর সাথেই কনজুগেট, আর কারোর সাথে কনজুগেট হবে না। তার ফলে ক্লাস এ তে শুধুমাত্র এই থাকবে, আর কেউ থাকবে না। তাহলে এ যদি সেন্টার অফ গ্রুপে থাকে তাহলে ক্লাস এ তে শুধুমাত্র এ থাকে। এগুলো কিন্তু সব আলোচনা করেছিলাম। আর এ যদি সেন্টার অফ গ্রুপে না থাকে তাহলে ক্লাস এ তে এ ছাড়াও আরো অন্য এলিমেন্ট থাকবে, তার মানে ক্লাস এ তে একের বেশি সংখ্যক এলিমেন্ট থাকবে। সেই জন্য তখন ক্লাস এ কে কি বলা হয় জানো? এটা এই ধরনের ক্লাসকে সিঙ্গেল মেম্বার না, তখন কি বলা হবে? মাল্টি মেম্বার্ড ক্লাস। ক্লিয়ার? বলেছিলাম এটা। তাহলে এই যে কোনো একটা গ্রুপ, এই গ্রুপে ক্লাস ইকুয়েশন বলে একটা বিষয় আছে। সেই ক্লাস ইকুয়েশন কি? ক্লাস ইকুয়েশনটা বলছে যে ধরো কোনো একটা গ্রুপ এরকম নেওয়া আছে জি, সেই গ্রুপের সেন্টার অফ গ্রুপ হচ্ছে জেড জি। গ্রুপে অনেক এলিমেন্ট আছে, এক্স ওয়াই জেড বিভিন্ন এলিমেন্ট আছে। তাহলে বলছে গ্রুপের অর্ডার ইজ ইকুয়াল টু, কে বলতে পারে কি দিয়েছিলাম ক্লাস ইকুয়েশনটা? গ্রুপের অর্ডার ইজ ইকুয়াল টু কি ছিল বলো? গ্রুপের অর্ডার, ক্লাস ইকুয়েশনের কি ধরেছেন? স্টেটমেন্টটা কি? অর্ডার অফ জেড, অর্ডার অফ জেড জি বা অর্ডার অফ জেড প্লাস তার সাথে যতগুলো ডিস্টিংক্ট ক্লাস আছে মাল্টি মেম্বার্ড, ধরো এক্সআই, ক্লাস এক্সআই বা এআই, যাই হোক আমি কি দিয়ে দিয়েছিলাম, এআই বা এক্সআই যাই হোক, সিআই, এআই, তাহলে যতগুলো ক্লাস আছে যারা জেড জিতে নেই, জেড জিতে যারা আছে তারা তো হয়েই গেল অর্ডার অফ জেড জি। আর যারা বাকি, যারা মাল্টি মেম্বার্ড ক্লাস, সেই ক্লাসগুলোর এলিমেন্ট গুলোর সামেশন ধরে নিলাম। সাপোজ এম খানা বা এন খানা আছে, ধরো এম খানা, তাহলে এই এম খানা ক্লাস হচ্ছে ডিস্টিং ক্লাস, ক্লাস এ ওয়ান, ক্লাস এ টু, এরা হচ্ছে সব মাল্টি মেম্বার যদি ক্লাস হয় তাহলে এরা সব আর ডিস্টিংক্ট, ঠিক আছে, মাল্টি মেম্বার্ড ক্লাস। মাল্টি মেম্বার্ড মানে অন্তত একের বেশি এলিমেন্ট থাকবে, তার মানে তারা জেড জিতে নেই। তো এরকম মাল্টি মেম্বার্ড ক্লাস যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে সূত্র। এই হচ্ছে ক্লাস ইকুয়েশন। এবং বিভিন্ন উদাহরণ দিয়েছিলাম, S3 মনে উদাহরণ দিয়েছিলাম, সেই S3 উদাহরণ দিয়ে বলেছিলাম যে ক্লাস ইকুয়েশন মানে 6টা এলিমেন্ট কিভাবে তৈরি হয়, তাই না? S3 এর ক্ষেত্রে কি হয়েছিল? S3 এর ক্ষেত্রে অর্ডার অফ S3 কত? 6। S3 এর সেন্টার কি হয়? জেড জি কে থাকে? S3 এর ক্ষেত্রে জেড এ কে থাকে? শুধুমাত্র রো 0 থাকে। বাকি আর কটা ডিস্টিংক্ট ক্লাস হয় S3 এর ক্ষেত্রে? S3 এর ক্ষেত্রে আর কটা ডিস্টিংক্ট ক্লাস হয়? S3 এর ক্ষেত্রে একটা এলিমেন্ট হয় রো 1,
রো 2, পাঁচটা হবে স্যার। রো 3, রো 4, রো 5। এরা বলছে রো 1, রো 2 এদের অর্ডার গুলো হচ্ছে 3, আর এদের অর্ডার গুলো হচ্ছে 2, আর রো 0 অর্ডার হচ্ছে 1। তাহলে যারা যারা 3 অর্ডারের, যেমন রো 1, রো 2, তারা একটা ক্লাসে থাকবে। তার মানে ক্লাস রো 1 এ কে থাকবে? রো 1, রো 2। আর ক্লাস রো 2 তে কে থাকবে? সরি, ক্লাস রো 3 তে কে থাকবে? রো 3, রো 4, রো 5 এরা থাকবে, তাই না? তাহলে এটা হচ্ছে ক্লাস রো 1 এ দুটো এলিমেন্ট প্লাস ক্লাস রো 3 তে তিনটা এলিমেন্ট, টোটাল হচ্ছে এই হচ্ছে ইকুয়েশনটা। এখানে একটা থাকে সেন্টারে রো 0, ক্লাস রো 1 এ কে থাকে? রো 1 আর রো 2, তার মানে তার মডুলাস নেওয়া মানে নাম্বার অফ এলিমেন্ট নেওয়া দুটো। আর এখানে ক্লাস রো 3 তে রো 3, রো 4, রো 5 এরা একটাই ক্লাসে থাকে। বুঝতে পেরেছো? মানে রো 3 এর সাথে রো 4 কনজুগেট, রো 4 এর সাথে রো 5 কনজুগেট, আবার রো 5 এর সাথে রো 3 কনজুগেট, এরা একে অপরের সাথে কনজুগেট বলে এরা একটাই ক্লাসে থাকে। এবং বলে রাখি, ক্লাস রো 1 আর ক্লাস রো 2 সমান, আর ক্লাস রো 3, ক্লাস রো 4 আর ক্লাস রো 5 সমান। তো এখানে যদি ক্লাস রো 1 এর জায়গায় ক্লাস রো 2 লেখো তাতে কোনো ভুল নেই, এখানে যদি ক্লাস রো 3 এর জায়গায় ক্লাস রো 4 বা ক্লাস রো 5 লেখো তাও কোনো ভুল নেই। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস ইকুয়েশন। তো এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে দুটো ক্লাস হয় তারা সমান হয়, আর না হলে তারা পুরোপুরি ডিসজয়েন্ট হয়। জানো, কে বলতে পারে কখন দুটো ক্লাস সমান হবে আর কখন দুটো ক্লাস পুরোপুরি ডিসজয়েন্ট হবে? যে কোনো দুটো ক্লাস হয় তারা পুরোপুরি সমান ইকুয়াল, আদারওয়াইজ তারা যদি আলাদা হয় তাহলে পুরোপুরি ডিসজয়েন্ট, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। যেমন ক্লাস রো 1 আর ক্লাস রো 2 এক সমান, আর ক্লাস রো 3, ক্লাস রো 4, ক্লাস রো 5 এরা সমান, আর এরা পুরোপুরি আলাদা। মানে ক্লাস রো 1, রো 2 একই, আর ক্লাস রো 3, রো 4, রো 5 একই, কিন্তু তাদের মধ্যে কোনো আবার কমন এলিমেন্ট নেই, তারা পুরোপুরি ডিসজয়েন্ট। তার মানে দুটো ক্লাস হয় সমান হয়ে যাবে, নাহলে ডিসজয়েন্ট হবে। কে বলতে পারে দুটো ক্লাস কখন সমান হয়? কে জানো? ক্লাস এ আর ক্লাস বি কখন সমান হয়? যখন, কে বলতে পারে? ইফ দুটো ক্লাস কখন সমান হয়ে যায়? যদি এ আর বি সেম ক্লাসে থাকে। এ আর বি যদি সেম ক্লাসে থাকে, এ এন্ড বি বিলং টু সেম ক্লাস, তারা যদি সেম ক্লাসে থাকে তাহলে তাদের ক্লাসগুলো সমান। যেমন রো 2 রো 1 এর ক্লাসে থাকে, বা রো 1 রো 2 এর ক্লাসে থাকে, সেজন্য রো 1 আর রো 2 এদের ক্লাসগুলো সমান। আর কখন তারা ডিস্টিংক্ট হয়? যদি এ আর বি বিলং টু ডিফারেন্ট ক্লাসেস, যদি তারা আলাদা আলাদা ক্লাসে থাকে তাহলে বলছে যে তাদের ক্লাসগুলো পুরোপুরি ডিসজয়েন্ট হয়। বোঝাতে পারলাম? তাহলে দুটো ক্লাস সব সময় হয় ইকুয়াল, না হলে তারা পুরোপুরি ডিসজয়েন্ট। এরকম হতে পারে না যে দুটো ক্লাসের মধ্যে একটা বা দুটো কমন এলিমেন্ট আছে, হতে পারে না। তারা ডিফারেন্ট মানে তারা ডিসজয়েন্ট, আর তারা সমান মানে দুটো এলিমেন্ট কমন থাকা মানে তারা ইকুয়াল। আর একটা লাস্ট এরকম সূত্র বলেছিলাম যে সি এ, এটাকে যদি সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট বলা হয়, তাহলে যে কোনো ক্লাস, এই যে ক্লাস এ, এ যদি জেড জিতে না থাকে, কারণ এ জেড জিতে থাকলে, এ যদি জেড জিতে থাকে তাহলে তার ক্লাসে কটা এলিমেন্ট থাকে? একটা। আর এ যদি জেড জিতে না থাকে, নেই, তাহলে তার ক্লাসে কটা এলিমেন্ট থাকবে? এরকম একটা সূত্র আমি বলেছিলাম এর আগের দিন। কে বলতে পারে? কে বলতে পারে ক্লাস এ তে কতগুলো এলিমেন্ট থাকবে? সেটা একটা ইন্ডেক্স দিয়ে, একটা সূত্র দিয়ে বলেছিলাম। ইন্ডেক্স নিয়ে ইন্ডেক্স অফ জি কার সাথে? সি এর সাথে। তার মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ সি এ, সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট। এই যে জি এর অর্ডার আর সি এ মানে সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এ, তার যে অর্ডার, তাদের ভাগফলটাই হচ্ছে ক্লাস এ তে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা। তো এইটাই হচ্ছে আগের দিনের ক্লাসের আমার টোটাল ডিটেলসটা আমি বলে রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস বলেছিলাম, তার সাথে আর দুটো তিনটে জিনিস বলেছিলাম, সেগুলো বলে দিই। দু তিনটে অঙ্ক বা থিওরেম বলেছিলাম। সেটা হচ্ছে, ধরো জি হচ্ছে একটা গ্রুপ অফ অর্ডার p টু দি পাওয়ার n, যেখানে p টা প্রাইম,
ঠিক আছে, আর এনটা কিন্তু একটা পজিটিভ ইন্টিজার। তাহলে পি টু দি পাওয়ার এন যদি কোনো একটা গ্রুপের অর্ডার হয় তাহলে তার জেড জি কত হয়? বলছে তার জেড জিটা হবে নন ট্রিভিয়াল। সেন্টার অফ গ্রুপ শুধুমাত্র আইডেন্টিটি থাকবে না, তাছাড়াও অন্য এলিমেন্ট থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, ক্লাস ইকুয়েশন দিয়েই আমি করিয়েছিলাম। ক্লিয়ার? সেখান থেকে দুটো তিনটা রেজাল্ট বেরিয়েছিলাম, এখান থেকে দুটো তিনটা রেজাল্ট এসেছিল এই জায়গা থেকেই। 1 নম্বর রেজাল্ট হচ্ছে কোন একটা গ্রুপের যদি ফর এনি প্রাইম ইন্টিজার পি যে কোনো গ্রুপ তার অর্ডার যদি পি স্কোয়ার হয়, কি হয় সবসময় কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান হয়। আর আরেকটা রেজাল্ট আমি এখান থেকে বলেছিলাম, একটা গ্রুপের হয়, তাই না, কোন একটা গ্রুপের অর্ডার যদি পি কিউ হয় ফর এনি প্রাইম নাম্বার পি এ গ্রুপ অফ অর্ডার পি কিউ যদি হয়, ঠিক আছে, as a center of group of order, কে বলতে পারে তার সেন্টার অফ গ্রুপের অর্ডার কত হবে? কোন একটা গ্রুপের অর্ডার যদি পি কিউ হয় তাহলে তার সেন্টার অফ গ্রুপের অর্ডার কত হয়? পি। ঠিক আছে, তো এই রেজাল্ট গুলো আমি আলোচনা করেছিলাম, এই অবধি আমি আলোচনা করে ছেড়ে দিয়েছিলাম। তাহলে এই গেল হচ্ছে ক্লাস ইকুয়েশনের সমস্ত বিষয়বস্তু। ক্লিয়ার? আর একটা জিনিস বলে দিই, সেটা তার আগের ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে জি বাই জেড জি। জি যদি, ঠিক আছে, একটা নন কমিউটেটিভ গ্রুপ হয়, জি যদি একটা নন কমিউটেটিভ বা নন অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তাহলে জি বাই জেড জি কোশ্চেন গ্রুপটা কি হয় জানো? কে বলতে পারে? সেন্টার অফ গ্রুপ সবসময় যে কোনো গ্রুপের নরমাল সাবগ্রুপ হয়, গ্রুপটা এক্সিস্ট করে। এই কোশ্চেন গ্রুপটা কি হবে? সাইক্লিক বা নন সাইক্লিক কিছু বলেছিলাম। নন সাইক্লিক স্যার। ইজ নন সাইক্লিক, কোনোদিন সাইক্লিক হতে পারে না। যদি জিটা একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে জি বাই জেড জি এই কোশ্চেন গ্রুপটা সবসময় নন সাইক্লিক। আর যদি জিটা অ্যাবেলিয়ান হয় তাহলে সাইক্লিক হবে। তাহলে জি আর জেড জি কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সাইক্লিক। জি আর জেড জি সমান হয়ে যাবে। অ্যাবেলিয়ান মানে কি? গ্রুপটা যদি অ্যাবেলিয়ান হয় তাহলে তার সেন্টার অফ গ্রুপ আর গ্রুপের মধ্যে কোনো পার্থক্য থাকে না। দ্যাট ইজ জি বাই জেড জি তখন কত হয়ে যায়? কে বলতে পারে? কে থাকবে এই কোশ্চেন গ্রুপে? জি আর জেড আইডেন্টিটি, শুধু আইডেন্টিটি। কে এই কোশ্চেন গ্রুপের আইডেন্টিটি কে হয়? কে বলতে পারে? এইচ। জি বাই জেড জি করেছি, জি বাই জেড, তাহলে জেডটাই হচ্ছে তার আইডেন্টিটি এবং এর অর্ডার হচ্ছে এক হয়ে যায় তখন কোশ্চেন গ্রুপ, তখন তার অর্ডার ওয়ান। আর যে কোনো গ্রুপের অর্ডার যদি ওয়ান হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় একটা সাইক্লিক কোশ্চেন গ্রুপ, মানে ট্রিভিয়াল। সোজা কথা, এটা হয়ে যায় তখন ট্রিভিয়াল, একটাই এলিমেন্ট থাকে। তাহলে জি অ্যাবেলিয়ান হয়ে গেলে কোশ্চেন গ্রুপটা হয়ে যায় ট্রিভিয়াল এবং তার ফলে সাইক্লিক। আর জি যদি নন অ্যাবেলিয়ান হয় তাহলে কোশ্চেন গ্রুপটা নন সাইক্লিক। তার মানে পরিষ্কার কথা, জি বাই জেড জি কখনোই নন ট্রিভিয়াল সাইক্লিক হতে পারে না। ক্যান নট বি এ নন ট্রিভিয়াল সাইক্লিক। নন ট্রিভিয়াল হলে সেটা সাইক্লিক হতেই পারেই না। ক্যান নট বি এ নন ট্রিভিয়াল সাইক্লিক গ্রুপ, এটা কখনোই হতে পারে না। কেন? কারণ ট্রিভিয়াল হলে সেটা সাইক্লিক হতে পারে, নন ট্রিভিয়াল হলে সেটা সাইক্লিক হতে পারে না। কেন? কারণ ট্রিভিয়াল হলে জি আর জেড জি সমান, তাহলে জিটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যায়, তখন জি আর জেড জি সমান হয়ে যায়, তার ফলে সেটা ট্রিভিয়াল হয় এবং দেয়ারফর সেটা সাইক্লিক হবে। কিন্তু যদি জিটা নন অ্যাবেলিয়ান হয় তাহলে সেটা কখনোই ট্রিভিয়াল হয় না, ট্রিভিয়াল না হলে সেটা কখনোই সাইক্লিক হতে পারে না। তাহলে জি বাই জেড জি এটা পরিষ্কার করে মনে রাখবে যে কখনোই নন ট্রিভিয়াল সাইক্লিক হতে পারে না, ক্যান নট বি, পারে না।
সাইক্লিক হলে সেটা ট্রিভিয়াল হবেই হবে। ক্লিয়ার? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট, সেটা ক্লাস ইকুয়েশন, আমি এর আগেই সেটা করিয়েছিলাম। এটা এর আগের সেমিস্টারে এগুলো সব ছিল, তো ওগুলো কাজে লাগবে আস্তে আস্তে। এই গেল হচ্ছে ক্লাস ইকুয়েশন। নেক্সট হচ্ছে কচিস থিওরেম, কি কি জানতে হবে বলছি। তারপরে নরমাল সাবগ্রুপ সম্পর্কে তো আইডিয়া আছে, এটা আমি বলছি না। কচিস থিওরেম সম্পর্কে জানতে হবে, তোমার নরমাল সাবগ্রুপ আজকে লাগবে, কাজে লাগবে। আর কচিস থিওরেমটা কি সেটা আমি একটু বলে দিই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এর প্রমাণটা দেখবে আমার ইউটিউবে লেকচার আছে, যাই হোক আমি তোমাদের দিয়ে দিব লিঙ্কটা। খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। জি যদি একটা ফাইনাইট গ্রুপ হয়, ঠিক আছে, তোমাদের আমি পড়িয়েও ছিলাম এটা। আর পি যদি একটা প্রাইম নাম্বার হয়, জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ, আর পি যদি একটা প্রাইম নাম্বার হয়, বলছে যদি পি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে জি হ্যাজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার পি। জি এ বলছে একটা এলিমেন্ট থাকবে পি অর্ডারে, তার ফলে একটা এলিমেন্ট যদি পি অর্ডারের থাকে, তাহলে একটা সাবগ্রুপ থাকবে পি অর্ডারের, হেন্স এ সাবগ্রুপ অফ অর্ডার পি। এটা হচ্ছে কচিস থিওরেম। কি বললাম? পি যদি একটা প্রাইম নাম্বার হয় আর সেটা যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে গ্রুপে পি অর্ডারের একটা এলিমেন্ট থাকবেই থাকবে, এবং তার ফলে একটা পি অর্ডারের সাবগ্রুপও থাকবে। বোঝাতে পারছি না? ধরো একটা গ্রুপের অর্ডার 10, 2 10কে ডিভাইড করে, তাহলে 2 অর্ডারের একটা এলিমেন্ট গ্রুপে থাকবেই থাকবে। G has a element and the element of order 2. 3 10কে ডিভাইড করে? করে না। তাহলে যে ডিভাইড করে না সেই অর্ডারে তো এলিমেন্ট থাকেই না, কারণ 10 এর ডিভাইজার গুলোই তো এলিমেন্ট, মানে গ্রুপের অর্ডার যা হবে, এলিমেন্টের অর্ডার কি করে, সবসময় তার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। ধরো 5 10কে ডিভাইড করে, তাহলে 5 একটা প্রাইম নাম্বার, তাহলে জি হ্যাজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 5। আমি বোঝাতে পারছি? আমার বক্তব্যটা আমি কি বোঝাতে পারছি? ধরো S3, তার অর্ডার কত গো? S3 এর অর্ডার কত বলো? S3 ওই যে রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5, তার অর্ডার হচ্ছে 6। আচ্ছা 6 S3 এর অর্ডারকে ডিভাইড করে? 6 নিজে নিজের অর্ডারকে ডিভাইড করে? তোমরা হয়তো বলতে পারো স্যার এখানে তাহলে প্রাইম নাম্বার কেন বলছে? যে কোনো নাম্বারই যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে তো সেই নাম্বারের বা সেই অর্ডারের একটা এলিমেন্ট থাকবেই থাকবে। না, সেটা ট্রু না। পি যদি প্রাইম হয়, প্রাইমটা যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে সেই অর্ডারের একটা এলিমেন্ট থাকবে। কিন্তু ধরো এখানে S3 এর অর্ডার 6, 6 কিন্তু S3 এর অর্ডারকে ডিভাইড করে, কারণ 6 6 কে ডিভাইড করে। S3 এর অর্ডার 6, 6 6 কে ডিভাইড করে, কিন্তু একটা জিনিস কি জানো? তবুও S3 হ্যাজ নো এলিমেন্ট অফ অর্ডার 6। কেন এটা হচ্ছে? কারণ 6টা প্রাইম না। 6টা প্রাইম না, ইট ইজ নট প্রাইম। কারণ কচি অলরেডি বলে দিয়েছে যে প্রাইম যদি হয় এবং সেটা যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে সেই অর্ডারের একটা এলিমেন্ট থাকবে। কিন্তু 6 প্রাইম না, তাহলে 6 যদি যেহেতু প্রাইম না, 6 অর্ডার অফ S3, মানে 6 কে ডিভাইড করা সত্ত্বেও S3 তে কোনো 6 অর্ডারের এলিমেন্ট নেই। সেই কারণে S3 টা নন সাইক্লিক হয়ে যায়, সাইক্লিক হয় না। তাহলে বিষয়টা বুঝতে হবে, এই যে কচিস থিওরেম সেটা ট্রু কার জন্য? প্রাইমের ক্ষেত্রে। এটা কি বোঝাতে পারিছি? ক্লিয়ার? তাহলে প্রাইম হলে এটা বলা যাবে। উল্টোটা আবার আমি জানি না, শুধুমাত্র মানে এটা ট্রু যে হ্যাঁ পি যদি একটা প্রাইম নাম্বার হয়, সেটা যদি গ্রুপের এলিমেন্টকে যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে সেই অর্ডারের একটা এলিমেন্ট থাকবেই থাকবে। ক্লিয়ার? এর প্রুফ গোটা ক্লাসটা আছে একটা, সেটা আমি তোমাদের লিংক দিয়ে দিব, সেটা আমি তোমরা দেখে নেবে, ঠিক আছে? সি ইউটিউব লিংক, ইউটিউব ভিডিও, আমারই ক্লাস আছে গোটা প্রমাণটা। আপাতত এখন প্রমাণটা দরকার নেই, আপাতত তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কচিস্টেমের স্টেটমেন্টটা। ক্লিয়ার? আর নরমাল সাবগ্রুপ সম্পর্কে কিছু বলার আছে, সেগুলো আমি এখান থেকে শুরু করছি। 1 নম্বর, তাহলে এগুলো সব আলোচনা হলো, এইবার যেগুলো করবো সেগুলো কাজে লাগবে। আচ্ছা কি বলেছে? যে কোনো, ঠিক আছে, পরে
prime P, every group of order P to the power n, এখানে n টা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, contains a normal subgroup of order P. কি বললাম? P যদি একটা প্রাইম নাম্বার হয় তাহলে যে কোনো গ্রুপের অর্ডার যদি P টু দি পাওয়ার n হয়, ভালো করে বুঝতে হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট এগুলো সব রেজাল্ট গুলো, এগুলো কিন্তু সব কাজে লাগবে। এই যে সাইলো থিওরেম আজ থেকে শুরু করছি, ইভেন ক্লাস ইকুয়েশন থেকে, ক্লাস ইকুয়েশনটা তো যাই হোক আমি আজকে মোটামুটি বলে দিলাম যেগুলো এগুলো রেজাল্ট আমরা করিয়েছিলাম। তো এই প্রত্যেকটা থিওরেম কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা, এগুলো কিন্তু সব ইউজ হবে সাইলো থিওরেমের অ্যাপ্লিকেশন অঙ্ক করতে। তাহলে কি বললাম? যে কোনো একটা প্রাইম নাম্বার P যদি নিয়ে নেয়, তাহলে কোনো একটা গ্রুপের অর্ডার যদি P টু দি পাওয়ার n হয়, তাহলে সেই গ্রুপে একটা P অর্ডারের সাবগ্রুপ থাকবে, এবং কি ধরনের সাবগ্রুপ থাকবে? নরমাল সাবগ্রুপ থাকবে। আচ্ছা, P অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে, এটা কোথা থেকে বলা যায়, কে বলতে পারে? সাইক্লিক। হ্যাঁ, সাইক্লিক গ্রুপ যেহেতু প্রাইম। না না, কোনটা সাইক্লিক গ্রুপ? এই যে গ্রুপের অর্ডার P টু দি পাওয়ার n, তাহলে তার একটা সাবগ্রুপ থাকবে P অর্ডারে, এটা কোথা থেকে বলা যায়? নরমালটা বাদ দাও, নরমালটা আমি পরে আসছি, আবার তো সাবগ্রুপ থাকবে, এটা কি করে বলা যায়? নরমালটা বাদ দাও। A group of order P to the power n has a subgroup of order P, কে বলতে পারে কি করে থাকবে যেখানে P টা প্রাইম? বুঝতে পারলে না? কচিস থিওরেম দেখো তো, এখনই তো বললাম, একটা গ্রুপের অর্ডার যদি P টু দি পাওয়ার n হয়, P যদি প্রাইম হয়, তাহলে জানো P টু দি পাওয়ার n কে ডিভাইড করে না? করে কি করে না? তাহলে P একটা প্রাইম নাম্বার, সেটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে, তাহলে কি বলতে পারি কচিস থিওরেম অনুসারে? বলো কি বলা যায়? কোনো একটা গ্রুপের অর্ডার যদি P হয়, P টু দি পাওয়ার n, তাহলে P প্রাইম, P টু দি পাওয়ার n কে ডিভাইড করে তো? তাহলে যেহেতু P, হ্যাঁ, আমি না কিছু শুনতে পাচ্ছি না। তাহলে কেটে আরেকবার জয়েন হও, কেটে আরেকবার জয়েন করো। আচ্ছা স্যার। বুঝতে পারছো সবাই যে P যেহেতু P টু দি পাওয়ার n একে ডিভাইড করে, তাহলে কচিস থিওরেম অনুসারে কি বলা যায়? কচিস থিওরেম অনুসারে কি বলা যায়? দিলওয়ার, কচিস থিওরেম অনুসারে P যেহেতু, এত সময় লাগছে স্যার না, এগুলো তো easy জিনিস। P অর্ডারের একটা এলিমেন্ট পাবো, G has an element of order P, এবং তারপরে হেন্স আর একটা সাবগ্রুপ পাবো অর্ডার P এর। G has an element of order P, তাহলে P অর্ডারের একটা এলিমেন্ট থাকবে, and hence has a subgroup of order P, তাই না? একটা সাবগ্রুপ থাকবে, এইটাই বলতে চেয়েছি, যে কোনো একটা গ্রুপের অর্ডার যদি P টু দি পাওয়ার n হয়, তাহলে তার একটা সাবগ্রুপ থাকবে P অর্ডারের, কোন থিওরেম অনুসারে? কচিস থিওরেম অনুসারে। কিন্তু সেই সাবগ্রুপটা নরমাল হবে সেটা দেখাতে হবে। এবার তোমাদের কাজ হচ্ছে সেই যে সাবগ্রুপটা, সেই সাবগ্রুপটা নরমাল হবে সেটা দেখাতে হবে, ঠিক আছে? সাবগ্রুপ থাকছে কিন্তু নরমাল সাবগ্রুপ, সেটা দেখাতে হবে। তাহলে প্রুফ দেখো কিভাবে প্রমাণ করছি। যেহেতু ধরে নিচ্ছি গ্রুপটা হচ্ছে জি, কোথাও বলেনি, সেটা জি বি এ গ্রুপ অফ, ঠিক আছে, অর্ডার পি টু দি পাওয়ার এন, জি একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার এন, তাহলে তার সেন্টার অফ গ্রুপ কত থাকবে, কে বলতে পারে? কোথায় গেল? কোনো একটা গ্রুপের অর্ডার যদি পি টু দি পাওয়ার এন হয়, তাহলে তার সেন্টার অফ গ্রুপ কত থাকে? কোথায় গেল থিওরেম স্টেটমেন্ট? এই যে সেন্টার অফ গ্রুপ কত হবে? কোনো সময় ট্রিভিয়াল হবে না, সব সময় নন ট্রিভিয়াল, তাই না? তাহলে কে বলতে পারে সেন্টার অফ গ্রুপের অর্ডার কত হবে? কে বলতে পারে?
ইন্টারনাল গ্রুপ মানে সাবগ্রুপ তো গ্রেটার দ্যান 1। 1 পারফেক্ট। এক হবে না, একের থেকে বড়। ক্লিয়ার? তার পাশাপাশি অলসো আমরা এটা বলতে পারি একের থেকে তো বড় হবেই হবে, তার পাশাপাশি আমরা বলতে পারি যেহেতু পিটা প্রাইম, তাহলে পি টু দি পাওয়ার এন এর কে কে ডিভাইজার জানো? ধরো পি হচ্ছে 2, তাহলে ধরো 2 টু দি পাওয়ার সাপোজ এন হচ্ছে 3, তাহলে জানো 2 টু দি পাওয়ার 3 এর কে কে ডিভাইজার হয় 1, 2, 2 স্কয়ার আর 2 কিউব, তাছাড়া কেউ হয়? বুঝতে পারলে না আমার কথাটা? ধরো 3 একটা প্রাইম, তাহলে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার n, তার কে কে ডিভাইজার হয় 1, 3, 3 স্কয়ার, 3 কিউব, 3 টু দি পাওয়ার 4, তাছাড়া কিন্তু কেউ ডিভাইজার হবে না। তাহলে কে বলতে পারে p টু দি পাওয়ার n, যেখানে p প্রাইম এর ডিভাইজার কে কে? 1 p p স্কয়ার ডট 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 করে p টু দি পাওয়ার n। এই ফর্মে তার ডিভাইজার গুলো সব এই ফর্মে হবে। তাহলে জেড জি তার একটা সাব গ্রুপ, তাহলে জেড জির অর্ডার সবসময় কি করে গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। তাহলে গ্রুপের অর্ডার যেহেতু পি টু দি পাওয়ার n, তাহলে জেড জির অর্ডার কি কি হতে পারে? কে বলতে পারে জেড জির অর্ডার কি হবে? p p স্কয়ার ডট 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 করে p টু দি পাওয়ার n। 1 হবে না বলে, এই যে 1 হবে না বলে বাকি পি টু দি পাওয়ার n এর যেগুলো ডিভাইজার সেটা হচ্ছে পি হতে পারে বা পি স্কোয়ার হতে পারে বা ডট ডট করে পি টু দি পাওয়ার n হতে পারে। এর মধ্যে কেউ না কেউ হবে। তো এটাকে একটা কাজ করছি, এটাকে আমরা লিখছি এইভাবে সাম পি টু দি পাওয়ার m। ক্লিয়ার? তাহলে m এর মান কি কি হতে পারে? 1, 2 ডট ডট করে n। 0 হতে পারে না, কেন? m এর মান 0 হলে 1 হয়ে যাবে, আইডেন্টিটি হয়ে 1 যাবে। বুঝতে পারা গেছে? তাহলে m এর মান 0 হলে p টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, কিন্তু অর্ডার অফ জেড জি সবসময় আমরা জানি নন ট্রিভিয়াল বলে 1 এর থেকে বেশি হবে। ক্লিয়ার? তাহলে যেহেতু অর্ডার অফ জেড জি পি টু দি পাওয়ার m, ঠিক আছে, তাহলে দেন বাই কচিস থিওরেম, এই যে একটু আগে যে কচিস থিওরেম করালাম সেই কচিস থিওরেম অনুসারে জেড জি হ্যাজ অ্যান এলিমেন্ট, ঠিক আছে, অফ অর্ডার পি। পি অর্ডারের একটা এলিমেন্ট থাকবেই থাকবে, কেন? কারণ পি একটা প্রাইম এবং জেড জির অর্ডারকে ডিভাইড করে, তাই না? তাহলে পি অর্ডারের তার একটা এলিমেন্ট থাকবে। সে এ সেই এলিমেন্টটা যার অর্ডার পি, কে? এ সেই এলিমেন্টটা তার অর্ডার পি, এবং একটা সাবগ্রুপও থাকবে। ধরে নিচ্ছি এইচটা হচ্ছে সেই সাবগ্রুপ যেটা এ দ্বারা জেনারেট করছে। তাহলে কে বলতে পারে এইচ একটা সাইক্লিক সাবগ্রুপ ধরে নিলাম যেটা এ দ্বারা জেনারেট করছে, এন্ড লেট এইচ হচ্ছে একটা সাইক্লিক সাবগ্রুপ যেটা এ দ্বারা জেনারেট করছে। তাহলে এইচ এর অর্ডার কত হবে? p এইচটাই হচ্ছে সেই সাবগ্রুপ যেটা এ দ্বারা জেনারেট করছে বলে কচিস থিওরেমটা ওই কারণেই বলেছে যে একটা এলিমেন্ট পি অর্ডারের থাকা মানে সেই অর্ডার, সেই এলিমেন্টটা দ্বারা যে সাইক্লিক সাবগ্রুপটা জেনারেট করছে সেটাই হচ্ছে সাবগ্রুপ যার অর্ডার পি। তাহলে এখানেও এর অর্ডার পি মানে এ দ্বারা যে সাইক্লিক সাবগ্রুপ দ্যাট ইজ এইচ, এ দ্বারা যদি জেনারেট করে তাহলে এই সাইক্লিক সাবগ্রুপটার অর্ডার পি হবে। তার মানে একটা এলিমেন্ট পি অর্ডার থাকা মানে সঙ্গে সঙ্গে একটা সাবগ্রুপও থাকবে যার অর্ডার পি। তাহলে এইচ এর অর্ডার পি, সেটা আর বলার অপেক্ষা রাখে। এইচ এর অর্ডার পি, এইচটা হচ্ছে সাইক্লিক সাবগ্রুপ, ভালো করে বোঝো। কে বলতে পারে যারা এইচ এ থাকবে তারা জেড জিতে থাকবে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কেন যারা এইচ জেড জিতে কারা থাকে? যারা কমিউট করে। গ্রুপের সবার সাথে কমিউট করে। আর এইচ কি? এইচ হচ্ছে সাইক্লিক একটা সাবগ্রুপ। সাইক্লিক তো, আচ্ছা এইচ সাইক্লিক হওয়ার ফলে অ্যাবেলিয়ান। আর অ্যাবেলিয়ান হওয়া মানে কেউ যদি অ্যাবেলিয়ান হয় কোনো একটা সাবগ্রুপ তাহলে তার প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটার সঙ্গে কমিউট করে। সবাই সবার সাথে যদি কমিউট করে তাহলে তার প্রত্যেকটা এলিমেন্ট জেড জিতে থাকবেই থাকবে। তার মানে এইচটা হবে জেড জির একটা সাবসেট। বোঝাতে পেরেছি হ্যাঁ কি না? এইচ যেহেতু সাইক্লিক তাহলে এইচটা কি হবে? জেড জির একটা সাবসেট হবেই হবে।
এবার তোমরা বলো এইচ যদি জেড এর একটা সাবসেট হয়, তাহলে সেন্টার অফ গ্রুপের কেউ যদি সাবসেট হয়, তাহলে এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ হয়। নর্মাল সাবগ্রুপ চ্যাপ্টারে যদি কেউ দেখো তাহলে আমি করিয়ে দিয়েছি, সেন্টার অফ গ্রুপের যে কোনো সাবগ্রুপ নর্মাল হয়। সেন্টার অফ গ্রুপ নিজেও নর্মাল সাবগ্রুপ হয় এবং তার যে কোনো সাবগ্রুপ বা সাবসেট যদি হয় মানে সাবগ্রুপ, সেটাও সবসময় নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে এইচ যেহেতু সেন্টার অফ গ্রুপের কি সাবসেট, তাহলে সেটাও কি হবে, একটা নর্মাল সাবগ্রুপ হবে। দেখো বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে কি পেলাম আলটিমেটলি, এইচটা যেহেতু একটা নর্মাল সাবগ্রুপ, তাহলে এইচ এর অর্ডার কত? অতএব জি হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ। এইচ কে বলতে পারে এইচ এর অর্ডার? পি এইচ এর অর্ডার কত? এইচ কার দ্বারা জেনারেট করেছে? এ দ্বারা। তাহলে এ এর অর্ডার যা হবে এইচ এর অর্ডার তাই হবে। এ এর অর্ডার কত? পি। তাহলে এইচ এর অর্ডার হবে পি। তাহলে কি বলেছে স্টেটমেন্ট? বলেছে কোনো একটা গ্রুপের অর্ডার যদি পি টু দি পাওয়ার এন হয়, যেখানে পি একটা প্রাইম, তাহলে তার একটা নর্মাল সাবগ্রুপ থাকবে পি অর্ডারের। তার মানে জি হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ অর্ডার পি। বোঝাতে পারলাম? খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট কিন্তু আমরা করালাম। তাহলে আমি যদি কাউকে বলি যে কোনো একটা গ্রুপের অর্ডার 2 কিউব, দ্যাট ইজ পি টু দি পাওয়ার এন, তাহলে কে বলতে পারে এই গ্রুপে কত অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ পাবোই পাবো? 2 অর্ডারের। 2 অর্ডারের। তাহলে এই কোনো একটা গ্রুপের অর্ডার যদি 2 কিউব হয় পি টু দি পাওয়ার এন, তাহলে 2 অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ পাওয়া যাবে। একটা নতুন রেজাল্ট কিন্তু আমরা শিখলাম। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল একটা থিওরেম। আরেকটা থিওরেম আছে এরকমই সেম। কি সেটা? ধরো জি হচ্ছে একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে পিএন। জি একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে পিএন, ঠিক আছে? ওয়্যার পি হচ্ছে প্রাইম, such that পি এন এর থেকে বড়। জি একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে পিএন, পি টু দি পাওয়ার এন না কিন্তু, এবার পিএন, পি ইনটু এন, যেখানে পি প্রাইম, এন যা ইচ্ছা হতে পারে, আর পি সবসময় এন এর থেকে বড়। তাহলে বলছে দেন জি হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার পি। তাহলে গ্রুপে পি অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ থাকবেই থাকবে। আগেরটা কি ছিল? আগেরটা ছিল যদি গ্রুপের অর্ডার পি টু দি পাওয়ার এন হয়, তাহলে তার একটা, যেখানে পিটা প্রাইম, তাহলে সেই গ্রুপে পি অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ থাকে। আর এবার কি বলছে? এবার বলছে গ্রুপের অর্ডার পি টু দি পাওয়ার এন না, গ্রুপের অর্ডার কত? গ্রুপের অর্ডার পি এন। আর পিটা এন এর থেকে যদি বড় হয়, ভালো করে বোঝো, গ্রুপের অর্ডার পি এন, পি প্রাইম, হ্যাঁ পি কিন্তু প্রাইম, আর যদি পিটা এন এর থেকে বড় হয়, এন যে কোনো একটা ইন্টিজার, তাহলে তার একটা পি অর্ডারের নর্মাল সাবগ্রুপ থাকবেই থাকবে। এই প্রমাণটা কি করে করব? একই রকম ভাবে কচিস থিওরেম, এগুলো সব কচিস থিওরেমের অ্যাপ্লিকেশন। বলতে পারি কচিস থিওরেম অনুসারে পি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, গ্রুপের অর্ডার কত? পিএন, তাহলে পিএন কে পি ডিভাইড করে, তাহলে কি বলতে পারি? জি বলো, as an element of order কত? p, পি hence a subgroup of order p। তাহলে একটা p অর্ডারের সাবগ্রুপ থাকবেই, কিন্তু আমাদের কি শুধু সাবগ্রুপ দেখাতে বলেছে? না, আমাদের বলেছে দেখো p অর্ডারের একটা নরমাল সাবগ্রুপ। ক্লিয়ার? এবার আমরা কি দেখাতে চাইছি? স্যার আপনি মাইকে কথা বলছেন? এমনি নরমাল, কেন বলো? স্যার বলো স্যার বলো। বলছি স্যার সাউন্ডটা খুব কম শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, খুব কম শোনা যাচ্ছে।
ঠিক আছে? আচ্ছা, G has an element of order P and hence a subgroup of order P, হ্যাঁ, P অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে of order P। তাহলে কচিস থিওরেম অনুসারে P অর্ডার অফ G কে ডিভাইড করছে, কারণ অর্ডার অফ G Pn, P যেহেতু প্রাইম নাম্বার, তাহলে G এর একটা এলিমেন্ট থাকবে P অর্ডারের এবং একটা সাবগ্রুপ থাকবে P অর্ডারের। আচ্ছা, এবার যেটা আমরা প্রমাণ করতে চাইছি, আমরা দেখাবো যে, ঠিক আছে, উইল শো দ্যাট the number of subgroups of order P, the number of subgroups of order P, P অর্ডারের একটা সাবগ্রুপ আছে, এই যে একটা সাবগ্রুপ P অর্ডারের আছে। আমরা দেখাবো যে P অর্ডারের এই যে একটা সাবগ্রুপ যে আমরা আছে দেখিয়েছি, সেই সাবগ্রুপ একটাই থাকবে, is only one in G, হ্যাঁ, in G is only one। ব্যাপারটা বোঝাতে পারছি? এটা আমরা দেখাতে চাইছি। আমরা কি দেখাতে চাইছি? যে P অর্ডারের সাবগ্রুপ G তে, in G, হ্যাঁ, কটা থাকবে? is only one, একটাই P অর্ডারের সাবগ্রুপ থাকবে, এর বেশি থাকবে না, এটা আমরা দেখাতে চাইছি। কি করে বুঝবো? ধরে নি H আর K, ঠিক আছে, দুটো ডিস্টিংক্ট সাবগ্রুপ, দুটো আলাদা আলাদা সাবগ্রুপ। H আর K দুটো আলাদা আলাদা সাবগ্রুপ, যাদের অর্ডার কিন্তু P, G তে, হ্যাঁ। তাহলে কে বলতে পারে H কে সাবগ্রুপ হবে কি হবে না সেটাতে যেতে চাইছি না, এর অর্ডার কত হবে? order of H into order of K. অর্ডার অফ H ইনটু অর্ডার অফ K বাই, ফর্মুলা করাইনি এটা, এর আগের দিন বলে দিইনি যে এটা খুব ইম্পর্টেন্ট, Order of H intersection K. অর্ডার অফ H ইন্টারসেকশন K বাই, আচ্ছা H এর অর্ডার কত? H এর অর্ডার কত বলো? P, P অর্ডার, তাই তো? K এর অর্ডার কত? P। কে বলতে পারে H ইন্টারসেকশন K এর অর্ডার কত হবে? 1. 1 কেন? Distinct H আর K. distinct subgroup, H আর K ডিস্টিংক্ট সাবগ্রুপ, তাহলে H যদি ডিস্টিংক্ট সাবগ্রুপ আর K যদি, মানে H আর K যদি আলাদা আলাদা সাবগ্রুপ হয়, H এর অর্ডার হচ্ছে P, K এর অর্ডারও P, তাহলে H ইন্টারসেকশন K, এটা হচ্ছে H এরও সাবগ্রুপ, K এরও সাবগ্রুপ, তাহলে H এর অর্ডারকেও ডিভাইড করে, K এর অর্ডারকেও ডিভাইড করে, তাহলে P কে ডিভাইড করছে H ইন্টারসেকশন K। H এর অর্ডার মানে P কেও ডিভাইড করে, এটা P প্রাইম, তাহলে প্রাইমের ডিভাইজার কে হয়? একটা 1 আর একটা P, তাহলে H ইন্টারসেকশন K কি হতে পারে? 1 ছাড়া আর কিছু হতে পারে? P কি হতে পারে? P হতে পারে না, কারণ H এর সাবগ্রুপ K এরও সাবগ্রুপ, H আর K আলাদা, তাহলে H ইন্টারসেকশন K 1 ছাড়া কেউ হবে না, তাহলে 1, তার মানে H কে, এই যে এই সাবসেটটার কার্ডিনালিটি হলো P স্কয়ার, H কে এর সাবসেটটার কার্ডিনালিটি হলো P স্কয়ার। এবার তোমরা বলো P যদি n এর থেকে বড় হয়, তাহলে বলতে পারি P স্কয়ার Pn এর থেকে বড় হবে, কেন? বুঝতে পারছো না? দুদিকে পি দিয়ে মাল্টিপল, দুদিকে P দিয়ে মাল্টিপল করে দেবো, এখানে PP, এখানে Pn হয়ে গেল, তাহলে P স্কয়ার Pn এর থেকে বড়, Pn টাই হচ্ছে গ্রুপের অর্ডার, তাহলে গ্রুপের অর্ডারের থেকে H কে তার কার্ডিনালিটি বড়, সম্ভব? H কে একটা সাবসেট, তার কার্ডিনালিটি গ্রুপের অর্ডারের থেকে বড় হতে পারে? তার মানে গ্রুপের অর্ডারে, গ্রুপে যতগুলো এলিমেন্ট আছে তার থেকে বেশি এলিমেন্ট H কে থাকতে পারে? থাকতে পারে না তো, কারণ H টা হচ্ছে G এর একটা সাবসেট, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে কোথায় ভুল ধরেছি আমরা? আমরা ভুল ধরেছি H আর K P অর্ডারের দুটো ডিস্টিংক্ট সাবগ্রুপ, তাহলে কি বলতে পারি? অতএব G has
অনলি ওয়ান সাবগ্রুপ, ঠিক আছে, ধরলাম সাপোজ এইচ অফ অর্ডার পি, তাহলে পি অর্ডারের কেবলমাত্র একটাই সাবগ্রুপ থাকবে। এরকম নর্মাল সাবগ্রুপ একটা থিওরেম আছে, কোনো একটা সাবগ্রুপ যদি একটাই থাকে কোনো একটা অর্ডারের, তাহলে জানো কি হয়? জানো? Then it follows that H is a normal subgroup. Of G. এটা কোথা থেকে পাওয়া যায়? এরকম একটা থিওরেম আছে, কোনো একটা গ্রুপে যদি কোনো একটা অর্ডারের একটাই সাবগ্রুপ থাকে, নর্মাল সাবগ্রুপ পোর্শনে সি, নর্মাল সাবগ্রুপ পোর্শন, সেই নর্মাল সাবগ্রুপ পোর্শনে আমি এটা করিয়ে দিয়েছিলাম, এটাও কনজুগেসি থেকেই আসে, বিষয়টা বিষয়টা কনজুগেসি থেকেই আসে। কোনো একটা গ্রুপের অর্ডার বা সাব গ্রুপের অর্ডার, ধরো এটা একটা সাব গ্রুপ এইচ, তার যা অর্ডার হবে, আর এরকম জি এইচ জি ইনভার্স, তার কনজুগেট সাব গ্রুপ, তার অর্ডারও সেম হবে। এবার দুটোরই অর্ডার যদি একই হয় পি, তার মানে এইচ আর জি এইচ জি ইনভার্স এক হবে, কারণ দুটো সাব গ্রুপই অর্ডার পি, এবং কেবলমাত্র যদি একটাই সাব গ্রুপ থাকে পি অর্ডারের, তাহলে এই দুটোর অর্ডার সেম, দুটোর অর্ডারে পি, কিন্তু পি অর্ডারের একটাই সাব গ্রুপ আছে, তার মানে এই দুটো সমান হওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে জিএইচ আর এইচ জি এটা সেম হয়ে যায়, আর এটা সেম হয়ে যাওয়া মানে এইচটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে, এটা দেখে নিবে। তাহলে এখানেও যেহেতু এইচ, যার অর্ডারটা কি হলো পি, এবং পি অর্ডারে কেবলমাত্র একটাই সাবগ্রুপ আছে বলে এইচটা নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট থিওরেম, যে কোনো একটা গ্রুপের অর্ডার যদি পি এন হয়, পি যদি প্রাইম হয়, আর পি যদি এন এর থেকে বড় হয়, যে পি এন এর থেকে বড়, এটা কাজে লাগালাম, পি এন এর থেকে বড়, এটা কাজে লাগালাম, অ্যাজ পি গ্রেটার দেন এন, এটা কাজে লাগালাম, তাহলে বলতে পারি যে সেই গ্রুপে পি অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে। তাহলে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে যে কোনো গ্রুপের অর্ডার যদি পি টু, কোনো একটা গ্রুপের অর্ডার পি টু দি পাওয়ার এন, যেখানে পিটা প্রাইম, তাহলে তার একটা সাবগ্রুপ থাকবে পি অর্ডারের, নর্মাল সাবগ্রুপ। আর আরেকটা কি দেখলাম, যদি কোনো একটা গ্রুপের অর্ডার পি এন হয়, যেখানে পি প্রাইম আর পি এন এর থেকে বড়, তাহলে তার একটা পি অর্ডারের সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ থাকবেই। তাহলে ধরো কোনো একটা গ্রুপের অর্ডার দিলাম 20, 5 × 4, কে বলতে পারে এই গ্রুপে কত অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ থাকবেই থাকবে? 5 অর্ডারের। 5 অর্ডারের একটা থাকবে, কারণ এটা পি, এটা এন, আর পি কে দেখো আমি এন এর থেকে বড় নিয়ে নিয়েছি। তাহলে বুঝতে পেরেছো, সবাই কিন্তু এই ফর্মুলাতে আসবে না। আমি যদি এরকম বলতাম 30 অর্ডারের একটা গ্রুপ, ফর্মুলায় আসতো? না স্যার, pn, that is fine, p into n আছে, বাট হিয়ার p 5 হ্যাঁ। less than n, তাহলে কিন্তু আসতো না। আচ্ছা, একটা গ্রুপ যদি 42 অর্ডারের হয়, তাহলে তার কি একটা নর্মাল সাবগ্রুপ থাকবে? হ্যাঁ স্যার থাকবে 742। হ্যাঁ থাকবে। 7 প্রাইম। 7 আর 6, পি এন, তাহলে তার একটা সাবগ্রুপ থাকবে, কত অর্ডারের নর্মাল সাবগ্রুপ? 7। তাহলে বুঝতে পারা গেছে থিওরেমটার কতটা ইম্পর্টেন্ট, আগেরটাও এবং এটাও খুব ইম্পর্টেন্ট থিওরেম, এই দুটোই। এবার পাইলক থিওরেম, পাইলোস ফার্স্ট থিওরেম। ঠিক আছে, পাইলোস ফার্স্ট থিওরেম, প্রথম থিওরেম পাইলোস। পাইলোর 3টে থিওরেম আছে। কি বলেছে ফার্স্ট থিওরেমটা? লেট জি বি এ গ্রুপ of order
পি টু দি পাওয়ার এন ইন্টু এম, ভালো করে বুঝতে হবে। অর্ডার কত বললাম? পি টু দি পাওয়ার এন ইন্টু এম, পি টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানে পিটা কি? পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, পি হচ্ছে একটা প্রাইম নাম্বার, ঠিক আছে? আর পি এর সাথে এম এর গসাগু বা জিসিডি 1, ভালো করে বোঝো কিরকম ভাবে দিলাম। গ্রুপের অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার এন ইন্টু এম, যেখানে পি আর এম এর জিসিডি হচ্ছে 1। তাহলে বলছে ফুল স্টপ দিয়ে ফর ইচ আই, আই এর মান 0 থেকে শুরু করে এন অব্দি যাই হতে পারে, জি হ্যাজ এ সাবগ্রুপ, শুধু সাবগ্রুপ, হ্যাঁ, অফ অর্ডার পি টু দি পাওয়ার আই। এটা হচ্ছে সাইলোর ফার্স্ট থিওরেম। ভালো করে বোঝো কি বলতে চাইলাম। ভি একটা গ্রুপ যার অর্ডার পি টু দি পাওয়ার এন ইন্টু এম, আর পি হচ্ছে প্রাইম, আর পি আর এম এর জিসিডি আবার 1, এরকম টাইপের। তাহলে বলছে যে সেই গ্রুপে একটা পি টু দি পাওয়ার আই, এই অর্ডারের একটা সাব গ্রুপ থাকবেই থাকবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? একটু প্রমাণটা আজকে শুধুমাত্র সাইলোস ফার্স্ট থিওরেম করাবো, তার প্রমাণটা করাবো, কোনো একটা টাইম লাগবে। এর পরের দিন সেকেন্ড থার্ড এগুলো ধীরে 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 করাবো, ঠিক আছে? সেকেন্ড থার্ড সেগুলোর প্রমাণগুলো তোমাদের সিলেবাসে নেই, জাস্ট ফার্স্ট এরটাই প্রমাণ আছে, বাকি তার অ্যাপ্লিকেশন গুলো আমরা ধীরে 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 করবো। ক্লিয়ার? এই যে থিওরেমটা যে করবো না, এই থিওরেমটা না ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করবো। ইন্ডাকশন, তাহলে এই প্রুফ থিওরেম, এই যে থিওরেমটা আমরা প্রমাণ করবো কি করে? বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। বলেছো প্রিন্সিপাল অফ ইন্ডাকশন অন কার উপর? জি এর অর্ডারের উপর। কিরকম ভাবে? আমি একটা স্টেটমেন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরো একটা স্টেটমেন্ট ধরছি, স্টেটমেন্টটা হচ্ছে এরকম পাওয়ার আই জি এর অর্ডারকে ডিভাইড যদি করে, তাহলে দেন জি হ্যাজ এ সাবগ্রুপ অফ অর্ডার পি টু দি পাওয়ার আই। এরকম একটা স্টেটমেন্ট আমি ধরে নিচ্ছি। কি বললাম? পি টু দি পাওয়ার আই যদি জি এর অর্ডারকে ডিভাইড করে, তাহলে জি এর একটা সাবগ্রুপ থাকবে পি টু দি পাওয়ার আই অর্ডারের। এটা যদি আমি প্রমাণ করে দিতে পারি যে কোনো এন এর জন্য, তাহলেই হয়ে যাবে। এটা যে কোনো এন এর জন্য, মানে যে কোনো এন মানে হচ্ছে এই যে, এটাই তো বলেছে ফর ইচ আই, এখানে 0 থেকে এন অব্দি, তাহলে তার একটা সাবগ্রুপ থাকবে জি এর পি টু দি পাওয়ার আই অর্ডারের। তাহলে পি টু দি পাওয়ার আই জি এর অর্ডারকে যদি ডিভাইড করে, তাহলে জি এর একটা পি টু দি পাওয়ার আই অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে। এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, এই যে রেজাল্টটা মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে এটা রেজাল্টটা, ঠিক আছে, এটা প্রমাণ করব আমরা। তাহলে উই প্রুভ দ্যাট, এটা প্রমাণ করব আমরা যদি ইফ, ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, দ্য রেজাল্ট, এই যে রেজাল্টটা যেটা আমি দাগিয়ে দিলাম, সেটা বলছে হোল্ড করছে ট্রিভিয়ালি। ট্রিভিয়ালি মানে যখন গ্রুপের অর্ডার 1, গ্রুপের অর্ডার যদি 1 হয়, তাহলে 1 এর কে ডিভাইজার? 1 এর ডিভাইজার একমাত্র 1, এবং তার একটা সাবগ্রুপ থাকছে 1 অর্ডারের। এটা আর বলার অপেক্ষা রাখে না, খুব সিম্পল জিনিস। গ্রুপের অর্ডার যদি 1 হয়, তাহলে সেই গ্রুপে 1 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবেই, ওটাই একটাই অর্ডার, তার মানে ওটা ইমপ্রপারটা নিজে নিজে হবে। লেট আস অ্যাজিউম দ্যাট
আমরা ধরে নিই the result, ঠিক আছে, holds for, এই রেজাল্টটা হোল্ড করছে all groups, ঠিক আছে, of order k, যত গ্রুপ আছে k অর্ডারের তার জন্য এই রেজাল্টটা হোল্ড করছে। বুঝতে পেরেছি? যত কে অর্ডারের গ্রুপ আছে তার জন্য এই রেজাল্টটা হোল্ড করছে। ধরো নাও জি এর একটা প্রপার সাবগ্রুপ আছে, ঠিক আছে, ধরো এইচ, such that p টু দি পাওয়ার i এইচ এর অর্ডারকে ডিভাইড করে। জি এর একটা সাবগ্রুপ আছে এইচ, যাতে করে p টু দি পাওয়ার i এইচ এর অর্ডারকে ডিভাইড করে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপের অর্ডার কত? p টু দি পাওয়ার n m। আর আমরা কি দেখেছি? আমরা দেখেছি, একটা কাজ করো, এখানে না একটা জিনিস একটু ইনক্লুড করে দাও, যে এই যে রেজাল্টটা হোল্ড করছে যত গ্রুপ আছে অফ অর্ডার কে, যেটাকে একটা কাজ করো, যেটাকে ধরে নাও লেস দ্যান অর্ডার অফ জি। হ্যাঁ, এটাকে একটু কাজ করো, এটাকে লেস দ্যান অর্ডার অফ জি করে দাও। তার মানে অর্ডার অফ কে যেটা লেস দ্যান অর্ডার অফ জি, আর এখানে নাও। তার মানে জি এর অর্ডারের থেকে যদি কোনো একটা সাব গ্রুপের অর্ডার, যদি সাব গ্রুপই ধরো বা জারি অর্ডার যদি জি এর অর্ডারের থেকে ছোট হয়, ধরো কে, তাহলে তার একটা প্রপার সাবগ্রুপ থাকবেই। এই রেজাল্টটা হোল্ড করা মানে তার একটা এরকম পি টু দি পাওয়ার আই যদি তাকে ডিভাইড করে, তাহলে তার একটা সেই অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে। সোজা কথা, পি টু দি পাওয়ার আই কোনো কারোর অর্ডারকে, কোনো একটা গ্রুপের অর্ডারকে যদি ডিভাইড করে পি টু দি পাওয়ার আই, তাহলে পি টু দি পাওয়ার আই অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে, এটাই বলতে চাইছি। তাহলে এখানে ধরে নিচ্ছি এই রেজাল্টটা হোল্ড করছে গ্রুপের অর্ডারের থেকে যে কোনো ছোট যদি কে অর্ডারের গ্রুপ হয় বা সাব গ্রুপ হয় তার ক্ষেত্রে। তাহলে এবার জি এর যদি একটা প্রপার সাব গ্রুপ থাকে এইচ, যাতে করে পি টু দি পাওয়ার আই যদি এইচ এর অর্ডারকে ডিভাইড করে, তাহলে এই যে রেজাল্টটা ধরেছি, এইচ এর অর্ডার কি জি এর অর্ডার থেকে ছোট, আর জি এর অর্ডার থেকে যেই ছোট তার জন্য রেজাল্টটা হোল্ড করে। তার মানে এই যে হাইপোথিসিস যেটা আমি ধরেছি, তাহলে এই হাইপোথিসিস অনুসারে, then by induction hypothesis, ঠিক আছে, এই হাইপোথিসিস অনুসারে যেহেতু পি টু দি পাওয়ার আই এইচ এর অর্ডারকে ডিভাইড করছে, আর এইচটা যেহেতু জি এর সাব গ্রুপ, তাহলে আমরা ধরে নিয়েছি জি এর অর্ডারের থেকে ছোট যে কোনো অর্ডারের যদি গ্রুপ বা সাব গ্রুপ থাকে, তাহলে এই রেজাল্টটা হোল্ড করে, এই যে রেজাল্টটা। তার মানে এইচ হ্যাজ এ সাব গ্রুপ, যেহেতু এইচ এর অর্ডারকে পি টু দি পাওয়ার আই ডিভাইড করছে, তাহলে এইচ হ্যাজ এ সাব গ্রুপ অফ অর্ডার পি টু দি পাওয়ার আই, and hence এইচ এর একটা সাবগ্রুপ পি টু দি পাওয়ার আই অর্ডারে থাকা মানে জি এরও একটা সাবগ্রুপ থাকবে, কারণ এইচটা হচ্ছে আবার জি এর সাবসেট বা জি এর সাবগ্রুপ। তাহলে জি হ্যাজ এ সাবগ্রুপ অফ অর্ডার পি টু দি পাওয়ার আই, কারণ অ্যাজ এইচটা হচ্ছে জি এর একটা সাবসেট। তাহলে কি দেখলাম, যে জি তে একটা পি টু দি পাওয়ার আই অর্ডারের সাবগ্রুপ আছে। কখন আছে? কখন আছে? যখন এই রেজাল্টটা হোল্ড করছে যে কোনো কে এর জন্য, যেই কে এর অর্ডারটা জি এর থেকে ছোট, জি এর থেকে ছোট। এবার জি এর জন্য দেখাতে হবে, তো জি এর অর্ডারের জন্য এটা দেখাতে হবে ট্রু, যে জি এর একটা অর্ডারের জন্য এটা দেখাতে হবে। কিন্তু আপাতত আমরা কি ধরেছি? আমরা ধরেছি যে এই রেজাল্টটা হোল্ড করছে কার জন্য? সেই সমস্ত অর্ডারের জন্য যে অর্ডারগুলো ধরলাম সাপোজ কে, যার অর্ডারটা জি এর অর্ডারের থেকে ছোট, তার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এইবার বাই ক্লাস ইকুয়েশন, ঠিক আছে, জি এর যদি আমরা ক্লাস ইকুয়েশন নিই, তাহলে অর্ডার অফ জি ইজ ইকুয়াল টু অর্ডার অফ জেড বাই
ক্লাস অফ এআই, তাই তো, তার মড মানে নাম্বার অফ এলিমেন্ট, যেখানে আই এর মান ধরে নেবো 1 থেকে এম। এম কোথাও ইউজ করেছি? কোথাও করিনি। আচ্ছা, where ক্লাস এআই গুলো, ঠিক আছে, ক্লাস এআই মানে একটা কাজ করি, ক্লাস A1 ক্লাস A2 ডট ডট করে ক্লাস AM, হ্যাঁ এম খানা নিয়েছি, আর দ্য মাল্টি মেম্বার্ড ক্লাস, আর দ্য ডিস্টিংক্ট মাল্টি মেম্বার্ড ক্লাস, হ্যাঁ, আর দ্য ডিস্টিংক্ট মাল্টি মেম্বার্ড ক্লাস, তারা আলাদা আলাদা ক্লাস। মাল্টি মেম্বার্ড বলে দেওয়া মানে তারা ZG এর এলিমেন্ট না, কারণ ZG এলিমেন্ট হলে সিঙ্গেল মেম্বার হতো। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? আচ্ছা, এইবার ভালো করে আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, where এআই গুলো ZG তে থাকে না, বলে দিলাম, কোন এআই গুলো ZG তে থাকে না, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ক্লাস ইকুয়েশন, সেটাকে এইভাবে লেখা যায়, অর্ডার অফ জি ইজ ইকুয়াল টু অর্ডার অফ জেড প্লাস ইন্ডেক্স, হ্যাঁ, তাই না? এই যে ক্লাস এআই, সেটাকে কিভাবে লেখা যায় বলো? তার আগে একটা কাজ করি, সামেশন আই ইকুয়াল টু 1 টু এম, আর ক্লাস এআই তে যতগুলো এলিমেন্ট আছে কার্ডিনালিটি, সেটাকে কি লেখা যায় বলো? ইন্ডেক্স অফ জি সি অফ এআই। এবার সামেশন দিয়ে দিয়েছি মানে প্রত্যেকটা ক্লাস নিয়েছি। এটাকে আবার লেখা যায় অর্ডার অফ জেড, ঠিক আছে, সেন্টার অফ গ্রুপের অর্ডার, প্লাস সামেশন আই ইকুয়াল টু 1 টু এম, আর এইটা হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ সি এআই। সি মানে এখানে কিন্তু সেন্ট্রালাইজার। আমি কি বলার দরকার আছে? না, অলরেডি তোমরা জানো, সেটা আমি বললাম না। ক্লিয়ার? আচ্ছা, দেখো, ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এটা হচ্ছে অর্ডার অফ জি। এক কাজ করি, আমরা ধরে নিচ্ছি, লেটাস আমরা ধরে নিই, লেটাস অ্যাজিউম দ্যাট, ঠিক আছে, অ্যাজিউম করো যে জি ডাজ নট হ্যাভ এ প্রপার সাবগ্রুপ। ধরে নিচ্ছি জি এ কোনো প্রপার সাবগ্রুপ নেই, ঠিক আছে, এইচ উইথ, যাতে করে পি টু দি পাওয়ার আই এইচ এর অর্ডারকে ডিভাইড করে, এরকম কোনো জি তে কোনো প্রপার সাবগ্রুপ নেই। ধরে নিলাম, আমরা কি অ্যাজিউম করলাম? আমরা অ্যাজিউম করলাম যে জি তে কোনো প্রপার সাবগ্রুপ নেই, যাতে করে পি টু দি পাওয়ার আর সেই সাবগ্রুপের অর্ডারকে ডিভাইড করে, এরকম আমরা ধরে নিলাম। তাহলে এই যে আমরা অ্যাজিউম করলাম, আমাদের অ্যাজাম্পশন অনুসারে জি এর কোন সাবগ্রুপ এরকম থাকবে না, এইচ এরকম কোন সাবগ্রুপ থাকবে না, যাতে করে পি টু দি পাওয়ার আই সেই সাবগ্রুপের অর্ডারকে ডিভাইড করে। এটা আমরা অ্যাজিউম করলাম। কেন এরকম অ্যাজিউম করলাম? এই যে যেটা অ্যাজিউম করলাম, সেই অ্যাজিউমশন অনুসারে, ঠিক আছে, পি টু দি পাওয়ার আই, যেহেতু সি এআই গুলো, ভালো করে বোঝো, সি এআই গুলো হচ্ছে এই যে সি এআই সেন্ট্রালাইজার, তারা হচ্ছে জি এর সাবগ্রুপ। সেন্ট্রালাইজার সবসময় জি এর সাবগ্রুপ হয়। তাহলে জি এর সাবগ্রুপ, এখনই ধরলাম জি এর এরকম কোনো সাবগ্রুপ থাকবে না প্রপার, যাতে করে পি টু দি পাওয়ার আই জি এর সাবগ্রুপটাকে মানে এইচটাকে ডিভাইড করে, তার অর্ডারটাকে ডিভাইড করে। তাহলে একই রকম ভাবে পি টু দি পাওয়ার আই কখনোই অর্ডার অফ সি এআই গুলোকে ডিভাইড করবে না। বুঝতে পেরেছো? থাকবে না বলেছি, নট। তার মানে সি এআই এর অর্ডার গুলোকে পি টু দি পাওয়ার আই কখনোই ডিভাইড করবে না। কেন ডিভাইড করবে না বুঝতে পারা গেছে? কারণ এই যে অ্যাজাম্পশন অনুসারে আমরা ধরে নিয়েছি যে গ্রুপের কোন রকম সাব গ্রুপ এরকম থাকবে না, যাতে করে পি টু দি পাওয়ার আই
সেই সাবগ্রুপের অর্ডারকে ডিভাইড করে। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা খুব চট করে আমাকে বলো পি, ঠিক আছে, গ্রুপের অর্ডার কত গো? পি টু দি পাওয়ার এন ইন্টু এম গ্রুপের অর্ডারকে ডিভাইড করে কিনা? হ্যাঁ, গ্রুপের অর্ডারকে ডিভাইড করে পি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পি টু দি পাওয়ার এন ইন্টু এম তাকে ডিভাইড করে। আচ্ছা, পি তাহলে এটাকে ডিভাইড করবে অর্ডার অফ জি বাই অর্ডার অফ সি এ আই, একে ডিভাইড করবে পি। কেন বলো? হ্যাঁ করবে। কেন? কে বলতে পারে কেন? এই ইন্ডেক্সটাকে ডিভাইড করবে বলছি। কেন পি এই ইন্ডেক্সটাকে ডিভাইড করবে? ক্লাস ইকুয়েশন এগুলো বলিনি এর আগে, দিন ক্লাস ইকুয়েশন এগুলো আলোচনা করিনি? এরকম একটা থিওরেম বা কিছু একটা দিয়ে এরকম আলোচনা করেছিলাম মনে হয়, যে পি এটাকে ডিভাইড করবে। ক্লাস ইকুয়েশন যখন আমি প্রমাণ করি তখন পি এই পোর্শনটাকে ডিভাইড করবে, এরকম একটা পি দিয়ে একটা রেজাল্ট এসেছিল। এগুলো করাইনি ক্লাস ইকুয়েশন করানোর সময়? আমার মনে হয় যে ক্লাস ইকুয়েশন করানোর সময় এগুলো বলে দিয়েছি, এটা একটু দেখে নিও এগুলো। স্যার আপনার আওয়াজ আবার কমে গেল। আমার আওয়াজ আবার কমে গেল? তাহলে পি অর্ডার অফ জি বাই অর্ডার অফ সি এ আই এটাকে ডিভাইড করবে। আচ্ছা, পি তাহলে এই পোর্শনটাকে ডিভাইড করছে এবং সামেশনটাকেও ডিভাইড করবে, প্রত্যেকটাকে ডিভাইড করা মানে সামেশনটাকেও ডিভাইড করবে। আচ্ছা, পি আবার অর্ডার জি কেও ডিভাইড করে, তার মানে বলতে চাইছি পি অর্ডার জি কে ডিভাইড করে, পি এই পোর্শনটাকে ডিভাইড করে, তার মানে পি অর্ডার জেডটাকেও ডিভাইড করবে। বাট পি এটাকে করছে, ঠিক আছে, অ্যান্ড পি অর্ডার জি কে ডিভাইড করছে, অ্যাজ এ রেজাল্ট অর্ডার জেড কে ডিভাইড করে। বোঝাতে পেরেছি? পি তাহলে কাকে ডিভাইড করে? পি হচ্ছে জেড, সেন্টার অফ যে গ্রুপ, তার অর্ডারটাকে ডিভাইড করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার বাই কচিস থিওরেম যেহেতু পি প্রাইম নাম্বার জেড জি কে ডিভাইড করে, ঠিক আছে, তাহলে জেড জি, ও আচ্ছা একটা কাজ করি, এটা জেড জি করি, হ্যাঁ একই ব্যাপার, কোথাও জেড দিচ্ছি কোথাও জেড জি দিচ্ছি, বিষয়টা কিন্তু সেমই। তাহলে জেড জি, তাহলে এখানেও জেড জি করে দাও, এই জায়গাটা জেড জি করে দাও, হ্যাঁ এই জায়গাটা জেড জি। তাহলে পি যেহেতু জেড জির অর্ডারকে ডিভাইড করছে, তাহলে কচিস থিওরেম অনুসারে জেড জি হ্যাজ অ্যান এলিমেন্ট, ঠিক আছে, ধরো এ, সে এ অফ অর্ডার পি, পি অর্ডারের একটা এলিমেন্ট থাকবেই থাকবে, তাহলে পি অর্ডারের একটা এলিমেন্ট থাকবে, অ্যান্ড একটা সাবগ্রুপ থাকবে, নাম দিচ্ছি অলরেডি এইচ ফেইচ নাম দিয়ে দিয়েছি বলে আমি দিচ্ছি এন, হ্যাঁ এন একটা সাবগ্রুপ থাকবে যেটা এ দ্বারা জেনারেট করছে এবং যার অর্ডার কত হবে? পি হবে। এটা কচিস থিওরেম অনুসারে। এবার এন যেহেতু সাইক্লিক সাবগ্রুপ, কার সাবগ্রুপ? জেড জির, তাহলে এন হচ্ছে জেড জির একটা সাবগ্রুপ, তাহলে এন জেড জির একটা সাবগ্রুপ হওয়ার ফলে জেড জির যে কোনো সাবগ্রুপ একটা নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে এন ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ
জেড জি অ্যান্ড দেয়ারফর জি, হ্যাঁ, অ্যান্ড দেয়ারফর জি, তাহলে জি এর একটা নর্মাল সাবগ্রুপ হবে দেয়ারফর অফ জি। অলসো জি যেহেতু একটা গ্রুপ এবং এন হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ, তাহলে এর ইন্ডেক্স হয়ে যাবে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এন। ক্লিয়ার? আচ্ছা, অর্ডার অফ জি আমরা জানি কত দেওয়া আছে, অর্ডার অফ এন কত কে বলতে পারে? পি। তাহলে জি ইস টু এন, এই যে ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সটা হচ্ছে অর্ডার অফ জি বাই পি, তাই না? বোঝাতে পেরেছি? অর সেখান থেকে বলতে পারি অ্যান্ড সো পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান, ভালো করে বোঝো, পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান। কেন? অর্ডার অফ জি কত গো? পি টু দি পাওয়ার এন ইন্টু এম, তাই না? তাহলে এখানে হচ্ছে পি টু দি পাওয়ার এন ইন্টু এম। তার মানে এই যে, ভালো করে বুঝতে হবে, এই যে জি বাই মানে জি এন, এই যে ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সটা হচ্ছে অর্ডার অফ জি বাই পি, তার মানে লেস দ্যান অর্ডার অফ জি। এই ইন্ডেক্সটা অর্ডার অফ জি এর থেকে ছোট। তাহলে এই যে কোশেন্ট গ্রুপ যেটা পাবো, সেই কোশেন্ট গ্রুপের অর্ডার কত গো? বলো। জি বাই এন, তাই না? সেটা কার থেকে ছোট? অর্ডার অফ জি এর থেকে ছোট। আর আমরা কি অ্যাজিউম করে নিয়েছিলাম গো? আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে জি এর অর্ডারের থেকে যদি কেউ ছোট হয়, তাহলে যে কোনো পি টু দি পাওয়ার আই যদি তাকে ডিভাইড করে, তাহলে তার একটা সাবগ্রুপ থাকবে পি টু দি পাওয়ার আই অর্ডারের। তাহলে এখানেও এই যে কোশেন্ট গ্রুপ, সেই কোশেন্ট গ্রুপটা হচ্ছে এই ইন্ডেক্সটাই হচ্ছে তার অর্ডারটা। তাহলে কোশেন্ট গ্রুপের অর্ডার মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এন। তাহলে অর্ডার অফ জি বাই পি, পি প্রাইম তো, তাহলে অর্ডার অফ জি এর থেকে ছোট, কারণ পি দিয়ে ভাগ করছি বলে। অর্ডার অফ জি এর থেকে অর্ডার অফ জি বাই এন যেহেতু ছোট, তাহলে অর্ডার অফ জি বাই এন কে পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান এটা ভাগ করবেই করবে। এবং ইন্ডাকশন হাইপোথিসিস অনুসারে, ইন্ডাকশন হাইপোথিসিস অনুসারে, ঠিক আছে, বাই ইন্ডাকশন হাইপোথিসিস জি বাই এন হ্যাজ এ সাবগ্রুপ, ঠিক আছে, ধরলাম টি অফ অর্ডার পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান, অফ অর্ডার পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো কেন পি টু দি পাওয়ার আই দিয়ে করলাম না? কারণ অলরেডি একটা পি ভাগ আছে না, সেই জন্য পি টু দি পাওয়ার আই মাইনাস এক করলাম। বুঝতে পেরেছো? কারণ পি টু দি পাওয়ার এই যে পি দিয়ে ভাগ করে দিয়েছি, একটা পি কমে গেছে। নর্মালি আমরা পি টু দি পাওয়ার আই দিয়ে ভাগ করি, কিন্তু এখানে কি করছি, এখানে অলরেডি একটা পি যেহেতু আগেই ভাগ করে দিয়েছি, পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলাম। তাহলে পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ানের একটা সাবগ্রুপ হচ্ছে টি। অতএব টি এর অর্ডার পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান, এটা আমরা পাচ্ছি। তাহলে ভালো করে বোঝো, দেয়ারফর জি হ্যাজ এ সাবগ্রুপ, ঠিক আছে, T1 n এর থেকে বড়, such that T is equal to T1 by n, মানে T1 by n টাকে আমি T ধরছি, কি ধরছি? T1 by n টাকে T ধরছি, মানে এই যে কোশ্চেন গ্রুপ T1 হচ্ছে একটা সাব গ্রুপ, যাতে করে T1 by n সেটাকে ধরছি T। ভালো করে বোঝো, T1 by n টাকে T ধরছি। হোয়াট ইজ T1? T1 হচ্ছে n এর থেকে বড়, আর T1 by n টাকে ধরছি T। T এর অর্ডার জানা আছে, n এর অর্ডার জানা আছে, এই যে n এর অর্ডার, T এর অর্ডার সব জানা আছে। তাহলে সেখান থেকে T1 by n তার অর্ডার ফর্মুলা হচ্ছে অর্ডার অফ T1 by অর্ডার অফ n। এই যে কোশ্চেন গ্রুপ তো, এটা কোশ্চেন। আচ্ছা, অর T1 by n টাকে ধরেছি T, তাহলে অর্ডার অফ T দাঁড়াচ্ছে অর্ডার অফ T1 by অর্ডার অফ n। সেখান থেকে T1 এর অর্ডার দাঁড়াচ্ছে T এর অর্ডার ইন্টু n এর অর্ডার। আচ্ছা, T এর অর্ডার হচ্ছে
একটু আগেই ধরেছি পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান, আর এন এর অর্ডার এখানে ধরেছি পি, তাহলে আলটিমেটলি টি ওয়ান এর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার আই। টি ওয়ান এর অর্ডার কত? পি টু দি পাওয়ার আই। তাহলে টি ওয়ান, ভালো করে বোঝো, জি হ্যাজ এ সাব গ্রুপ, অতএব জি হ্যাজ এ সাব গ্রুপ টি ওয়ান of order p to the power i, যেখানে i এর মান যা ইচ্ছা হতে পারে। এটাই প্রমাণ করতে দিয়েছিল, কমপ্লিট। p to the power i যদি g এর অর্ডারকে ডিভাইড করে, তাহলে g এর একটা সাবগ্রুপ থাকবে p to the power i অর্ডারের। তাহলে t1 এমন একটা সাবগ্রুপ আমরা পেলাম যার অর্ডারটা হচ্ছে p to the power i। একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, কারণ এই সাইলো থিওরেমের না প্রুফটা, এগুলো সব হায়ার অ্যালজেব্রা তো একটু কমপ্লিকেটেড, প্রত্যেকটা রেজাল্ট আমাদের কাজে লাগাতে হবে, কিন্তু সাইলো থিওরেমের রেজাল্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই রেজাল্ট যে জি কোনো একটা গ্রুপের অর্ডার যদি পি টু দি পাওয়ার এন ইন্টু এম হয়, পি যেখানে প্রাইম নাম্বার আর পি আর এম এর জিসিডি যদি 1 হয়, তাহলে জি হ্যাজ এ সাবগ্রুপ অফ অর্ডার পি টু দি পাওয়ার আই, এটা হবেই হবে। ঠিক আছে, একটু দেখে নিও আমি কিভাবে করলাম, প্রত্যেকটা রেজাল্ট কিভাবে করেছি একটু বুঝতে হবে, আরেকবার দেখবে, এগুলো দেখে কিভাবে প্রত্যেকটা রেজাল্ট কাজে লাগালাম সেটা বুঝতে হবে যে কি করলাম। অনেকগুলো থিওরেম, অনেকগুলো জিনিস কিন্তু কাজে লাগিয়েছি, প্রত্যেকটা জিনিস ধীরে 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 বুঝতে হবে যে কেন কোনটা কখন কাজে লাগাচ্ছি। ক্লিয়ার? নেক্সট দিন সাইলোর দুটো থিওরেম আরো আছে, একটা হচ্ছে সেকেন্ড, একটা থার্ড, কিন্তু সেগুলোর প্রুফ নেই, মানে সেগুলো হচ্ছে জাস্ট আমাদের সিলেবাসে স্টেটমেন্ট গুলো করতে হবে, এবং স্টেটমেন্ট করার পর তারপর সাইলো রিলেটেড কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমাদের দেখতে হবে। সাইলো সেকেন্ড অ্যান্ড থার্ড, ঠিক আছে, এগুলো প্রুফ নাই, এগুলো হচ্ছে সব উইদাউট প্রুফ, তোমাদের সিলেবাসে সব প্রুফ ছাড়া এগুলো আমরা করাবো, ঠিক আছে। এবং এই রেজাল্ট গুলো দিয়ে আমরা তারপরে চলে আসবো সিম্পল গ্রুপে। সিম্পল গ্রুপ, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, সিম্পল গ্রুপের ডেফিনেশন শিখবো এবং সেখানে আমরা চলে আসবো। যাই হোক, আজকে যেটা করালাম সেটা একটু দেখে নিও।